ওহ মাগো, পায়ে কিসে যেন কামড় দিল। মনে হচ্ছে যেন আগুন ধরে গেল। চাচা, কি হয়েছে? কোথায় কামড়েছে? সর্বনাশ, এ তো গোকরা সাপ! কি সাংঘাতিক! ছোট বাবু, আমার মাথা ঘুরছে, শরীরটা কেমন যেন অবশ হয়ে আসছে। মনে হয় আমি আমি আর বাঁচবো না। চুপ! একদম বাজে কথা বলবেন না। কিচ্ছু হবে না আপনার। আমি আছি তো। শক্ত করে আমার কাঁধ ধরো। এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। গ্রামের বৌদ্ধের কাছে এখনই যেতে হবে। ওরে বাবা, আমাকে নামিয়ে দে। তুই একা পারবি না। আমার যেন নিজের জীবনটা বিপদে ফেলিস না। একটা কথাও না। তোমাকে আমি মরতে দেবো না। আমার সাথে কথা বলতে থাকো চাচা। ঘুমিয়ে পড়ো না, কথা বলো। নাজমুল চাচা, সর্বনাশ হয়ে গেছে। জসিম চাচাকে সাপে কেটেছে। আপনি ওনাকে বাঁচান। এত অধৈর্য কেন বাবা? আগে ওকে নামাও তো, দেখি কোথায় কেটেছে। হুম, এটা তো সাধারণ সাপের কাজ নয়। বিষ খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে। তুমি ওকে নিয়ে আসতে আর একটু দেরি করলে খুব বিপদ হতো। খুব বুদ্ধিমানের কাজ করেছো। উনি বাঁচবেন তো? আমার খুব ভয় করছে। ভয়কে জয় করতে শেখো যুবক। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকিটা সৃষ্টিকর্তার হাতে। এই শিকড়ের প্রলেপটা আমি ক্ষতস্থানে লাগিয়ে দিচ্ছি, আর এই পাতার রসটা অনেক কষ্টে ওকে খাওয়াতে হবে। বিষ নামতে সময় লাগবে। তুমি বাইরে গিয়ে একটু বসো। চিন্তা নেই, এখন বিপদের বাইরে। তোমার জন্যই আজ একটা নিরীহ প্রাণ বেঁচে গেল। শুধু শিক্ষিত হলে হয় না, মানুষের মতো মানুষও হতে হয়। তুমি সেটা হয়ে দেখিয়েছো। হ্যাঁ, ধন্যবাদ চাচা। আপনার কাছে আমি সারা জীবন ঋণী থাকবো। আমার কেমন যেন ভয় করছে। এই কেমন ঝড়! মনে হচ্ছে যেন আকাশটা ভেঙে পড়বে। আমাদের ফসলগুলো সব ঠিক থাকবে তো? হ্যাঁ, সব গুদামে তোলা আছে। চিন্তা করো না। এবছর আসিফের পরিশ্রমের যা ফসল হয়েছে, তাতে আমাদের সব দুঃখ ঘুচে যাবে। বাবা, ওটা তো আমাদের বড় গুদামের দিক। আগুন! গুদামে আগুন লেগেছে। হে সৃষ্টিকর্তা, এ তুমি কি পরীক্ষা নিচ্ছ? সর্বনাশ হয়ে গেল। আমাদের কপালটাই পোড়া, সব শেষ হয়ে গেল। তিনজন দৌড়ে গুদামের দিকে যায়, কিন্তু ঝড়ের তাণ্ডবে কিছুই করার থাকে না। দাউ দাউ করে পুরো গুদামটা জ্বলতে থাকে। বৃষ্টির জলও সেই আগুন নেভাতে পারে না। সব শেষ। সব শেষ হয়ে গেল বাবা। আমার সারা বছরের পরিশ্রম, আমার স্বপ্ন, সব পুড়ে ছাই হয়ে গেল। ছোট গুদামটার কি অবস্থা কে জানে। তারা ছোট গুদামের কাছে গিয়ে দেখে ছাউনি উড়ে গেছে, আর বৃষ্টির জলে সব ফসল ভিজে গেছে। আসিফ দ্বিগুণ পরিশ্রমে আবার ফসল ফলায়। বাবা, মাসখানেক হয়ে গেল ফসল গড়ে উঠেছে, কিন্তু বাজারের দাম বাড়ছেই না। দালালরা বলছে মহারাজ কম দাম বেঁধে দিয়েছেন। না আসিফ, এগুলো সব দালালদের কারসাজি। ওরা চায় আমরা অভাবের তাড়নায় কম দামে ওদের কাছে ফসল বিক্রি করে দিই। তারপর ওরা সেই ফসল শহরে নিয়ে গিয়ে দ্বিগুণ তিনগুণ দামে বেচবে। আমি আর বিচার চাই। আমি রাজদরবারে গিয়ে মহারাজের কাছে অভিযোগ করব। লাভ নেই। আমাদের মতো গরিব চাষার কথা কি আর মহারাজ পর্যন্ত পৌঁছাবে? মাঝপথে যারা বসে আছে, ওই যে কর আদায়কারী আমজাদ, ওরাই সব আটকে দেবে। তারা বাড়ি ফিরে দেখে তাদের উঠানে রাজদরবারের কর আদায়কারী আমজাদ ও তার সহকারী কালু দাঁড়িয়ে আছে। কি ব্যাপার জালাল? রাজদরবারের নিয়ম কানুন সব বলে গেছো নাকি? এ বছরের করের টাকা এখনো জমা পড়েনি কেন? রাজার খাজনা কি ঠিক সময় দিতে হয়, নাকি তোমাদের মর্জি মতো দিলেই চলে? আগে ভুলবো কেন? গত বছর তো ঝড়ে আমাদের সব শেষ হয়ে গিয়েছিল। এবারের ফসল ভালো হলেও বাজারে একেবারেই দাম নেই। হাতে নগদ টাকা পয়সা কিচ্ছু নেই। দয়া করে আর কয়েকটা মাস সময় দিন। আমাদের দয়া করুন, আমরা খুব বিপদে আছি।
দয়া মায়া আমার অভিধানে নেই। টাকা না থাকলে জমি বিক্রি করে কর শোধ করো, এটাই নিয়ম। হুজুর, দয়া করে এমন কথা বলবেন না। আমার এই ছেলেটা অনেক পড়াশোনা জানা, শহর থেকে পাশ করে এসেছে। যদি রাজদরবারে ওরও একটা ছোটখাটো চাকরির ব্যবস্থা করে দিতেন, তাহলে কোনোভাবে আমরা করের টাকাটা শোধ করে দিতাম। কি? এই তোমার শিক্ষিত ছেলে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রামের কাদামাটি মেখে আবার